হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ডিফেন্সে চাকরি করতে চাও, বিশেষ করে ডব্লিউবিপি, কেপি, জেল পুলিশ, আপকামিং আরও যেসব পরীক্ষা আসছে সামনে, তার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। আজকের পর্ব হচ্ছে 2। প্রথম প্রশ্নতে আছে, দেখো 5 সেকেন্ড করে তোমাদের সময় দেওয়া হবে। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, তারপরে আমি উত্তরটা দিয়ে দেব। তো ভারতের শিক্ষা মন্ত্রকের নাম পরিবর্তন করে কোন প্রধানমন্ত্রী নাম রেখেছিলেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক? অপশনগুলো তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রাজীব গান্ধী। রাজীব গান্ধী। আমরা জানি 1947 সাল থেকে ভারতে একটি শিক্ষা মন্ত্রক ছিল। 1985 সালে রাজীব গান্ধী সরকার সেটি পরিবর্তন করে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক রেখেছিল। পরে আবার নরেন্দ্র মোদী সরকার এসে নতুন খসড়া জাতীয় শিক্ষানীতি 2020 এর বলে আবার তিনি কি করলেন না, শিক্ষা মন্ত্রককে ফিরিয়ে নিয়ে আসলেন, আগেরটাই আবার ফিরিয়ে নিয়ে আসলেন। তারপরের প্রশ্ন দেখে নেব, চলো। 2 নম্বর প্রশ্ন, ভারতের কোন প্রধানমন্ত্রীর বাড়ি গুজরাটের বড়নগরে? অপশনগুলো দেখে নাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর বাড়ি হচ্ছে গুজরাটের বড়নগরে। তোমরা জানো 2014 সালের আগে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন। তো আমরা বাকি অপশনগুলোও জেনে নেব। বাকি যে প্রধানমন্ত্রীদের নাম এখানে দেওয়া আছে তাদের বাড়িগুলো কোথায়। দেখো, মোরারজি দেশাই। এই মোরারজি দেশাইয়ের বাড়ি ছিল গুজরাটের ভালসাদে। গুজরাটের ভালসাদে। জওহরলাল নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তার বাড়ি ছিল উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরে। ডক্টর মনমোহন সিং এর বাড়ি ছিল পাঞ্জাব প্রদেশ। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব। 3 নম্বরের প্রশ্ন, ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি পদে কে আছেন? ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি পদে কে আছেন দেখে নাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জগদীপ ধনখড়। জগদীপ ধনখড়। বাকি অপশনগুলো আমরা জেনে নেব। সর্বপল্লী রাধাকৃষ্ণন হচ্ছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। অবশ্যই মনে রাখবে, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন। জাকির হোসেন সেকেন্ড। ভেঙ্কাইয়া নাইডু। এই ভেঙ্কাইয়া নাইডু ছিল 13তম উপরাষ্ট্রপতি। মনে রাখবে, ভেঙ্কাইয়া নাইডু ছিল 13তম উপরাষ্ট্রপতি। তবে এবার জগদীপ ধনখড় 14তম রাষ্ট্রপতি হয়েছেন, উপরাষ্ট্রপতি। 14তম উপরাষ্ট্রপতি হয়েছেন। অবশ্যই এই অংশগুলোকে মনে রাখতে হবে। 4 নম্বরের প্রশ্ন, বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রী কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, শ্রী ধর্মেন্দ্র প্রধান। শ্রী ধর্মেন্দ্র প্রধান হচ্ছে ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী। বাকি অপশনগুলো জেনে নেব। ডক্টর আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। পার্থ বসু পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রী। নির্মলা সীতারামন, তিনি বর্তমান ভারতের অর্থমন্ত্রী পদে আছেন। 5 নম্বরের প্রশ্ন, কে বাপুজি নামে খ্যাত? অপশনগুলো দেখে নাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী বাপুজি নামে খ্যাত। 6 নম্বরের প্রশ্ন,
পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? খুব গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রশ্নটা। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? এই প্রশ্নটা কিন্তু তোমাদের এবার পরীক্ষায় কিন্তু আসবেই। তো চক্রবর্তী রাজাগোপালাচারী, সিভি আনন্দ, কেশরীনাথ ত্রিপাঠী, রামনাথ কোবিন্দ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সিভি আনন্দ। সিভি আনন্দ। তো আমরা বাকি অপশনগুলোও জেনে নেব। চক্রবর্তী রাজাগোপালাচারী, তিনি পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। মনে রাখবে, প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। কেশরীনাথ ত্রিপাঠী, কেশরীনাথ ত্রিপাঠী 20তম রাজ্যপাল পশ্চিমবাংলার। এবং রামনাথ কোবিন্দ, রামনাথ কোবিন্দ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। 7 নম্বরের প্রশ্ন, নবকুমার কবিরত্ন ছদ্মনামে কে পরিচিত? নবকুমার ছদ্মরত্ন নামে কে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সত্যেন্দ্রনাথ দত্ত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সত্যেন্দ্রনাথ দত্ত হচ্ছে নবকুমার কবিরত্ন। এই প্রসঙ্গে আমরা আরও জেনে নেব, এই সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। অবশ্যই মনে রাখবে, ছন্দের জাদুকর বলা হয়ে থাকে সত্যেন্দ্রনাথ দত্তকে। স্বামী বিবেকানন্দের ছদ্মনাম কী ছিল? স্বামী বিবেকানন্দের ছদ্মনাম ছিল সচ্চিদানন্দ। স্বামী বিবেকানন্দের ছদ্মনাম ছিল সচ্চিদানন্দ বা বিবি সিদানন্দ। বিবি সিদানন্দ বা সচ্চিদানন্দ স্বামী বিবেকানন্দের ছদ্মনাম ছিল। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ছিল ব্যাঙাচি, তোমরা সকলেই জানো। তারপরে রাজশেখর বসু, রাজশেখর বসুর ছদ্মনাম কী ছিল? পরশুরাম। অবশ্যই এগুলোকেও মনে রাখতে হবে। 8 নম্বরের প্রশ্ন, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, দ্রৌপদী মুর্মু। মনে রাখতে হবে, এই দ্রৌপদী মুর্মু এবার প্রথম সাঁওতাল পরিবার থেকে উঠে আসা একজন রাষ্ট্রপতি এবং তেনার বাড়ি উড়িষ্যা। অবশ্যই মনে রাখতে হবে। রামনাথ কোবিন্দ ছিল প্রাক্তন রাষ্ট্রপতি, হয়ে গেছে। ওম বিড়লা, এই রাম বিড়লা হচ্ছে বর্তমানে মাননীয় স্পিকার পদে রয়েছেন। তারপরে DY চন্দ্রচূড়, এই DY চন্দ্রচূড় হচ্ছে বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অবশ্যই মনে রাখবে, DY চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 9 নম্বর প্রশ্ন, কাকে সাহিত্য সম্রাট বলা হয়? অপশনগুলো দেখে নাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বলা হয়। বাকি অপশনগুলোকেও আমরা জেনে নেব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কি বলা হয়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় কথা শিল্পী। অবশ্যই মনে রাখবে, কথা শিল্পী। তারপরে জেনে নেব ভারতচন্দ্র রায়। ভারতচন্দ্র রায়কে রায় গোনাকর নামে আমরা চিনি। রায় গোনাকর বলে পরিচিত হচ্ছে ভারতচন্দ্র রায়। তারপরে বিহারীলাল চক্রবর্তী, এই বিহারীলাল চক্রবর্তীর অন্য কি নাম ছিল? বিহারীলাল চক্রবর্তীর পরিচিত নাম হলো ভোরের পাখি। অবশ্যই মনে রাখবে, ভোরের পাখি। বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয়। 10 নম্বরের প্রশ্ন, বাংলাদেশের সংসদের নাম কি? বাংলাদেশের সংসদের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, জাতীয় সংসদ। আমরা জেনে নেব বাকিগুলো কোন দেশের সংসদের নাম।
দেখো প্রথমেই রয়েছে রাজ্যসভা ও লোকসভা। ভারতের সংসদের নাম হচ্ছে সংসদ বা রাজ্যসভা ও লোকসভা, এই দুটি ভাগে সংসদকে ভাগ করা হয়ে থাকে, এটা অবশ্যই মনে রাখতে হবে। তারপরে ন্যাশনাল অ্যাসেম্বলি, এই ন্যাশনাল অ্যাসেম্বলি হচ্ছে পাকিস্তানের সংসদের নাম, পাকিস্তানের সংসদের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি। তাছাড়া একে সেনেটও বলা হয়ে থাকে, এটা মনে রাখবে। তারপরে আমরা জানবো এখানে পার্লামেন্ট, পার্লামেন্টের একটা নাম আমরা জেনে নেব, যেমন শ্রীলঙ্কা, শ্রীলঙ্কাতে তার সংসদের নাম হচ্ছে পার্লামেন্ট অফ শ্রীলঙ্কা। অবশ্যই এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে চলো 11 নম্বরের প্রশ্ন দেখে নিই। শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? অপশনগুলো দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জয়াবর্ধনাপুরা কট্টে, জয়াবর্ধনাপুরে কট্টে। তো এটা ছিল শ্রীলঙ্কার রাজধানী। এই শ্রীলঙ্কার পূর্বতন রাজধানী ছিল, মনে রাখবে, কলম্বো। এর আগে রাজধানী ছিল কলম্বো। তারপরে বাকি যে অপশনগুলো আছে আমরা জেনে নেব। থিম্পু কার রাজধানী? থিম্পু হচ্ছে ভুটানের রাজধানী, অবশ্যই মনে রাখবে, ভুটানের রাজধানী। ইসলামাবাদ হচ্ছে পাকিস্তানের রাজধানী, আর কাবুল হচ্ছে আফগানিস্তানের পুরাতন রাজধানী। 12 নম্বরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ভারতরত্ন। 13 নম্বরের প্রশ্ন, ভুটানের মুদ্রা কী নামে পরিচিত? ভুটানের মুদ্রা কী নামে পরিচিত? দেখে নাও অপশনগুলো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, নুলট্রাম। অপশন এ, নুলট্রাম। এই নুলট্রাম হচ্ছে ভুটানের মুদ্রা। বাকি অপশনগুলো আমরা জেনে নেব। রুপি, আমাদের যেমন ইন্ডিয়ান রুপি আছে, ঠিক অনেক দেশেরই রুপি আছে, যেমন শ্রীলঙ্কান রুপি, তারপরে নেপালের নেপালিস রুপি, এরকম করে অনেক দেশের রুপি নামটা রয়েছে। রুপিয়া, রুপিয়া কোন দেশের মুদ্রা? এই রুপিয়া হলো, রুপিয়া হচ্ছে মালদ্বীপ, মালদ্বীপের মুদ্রা হচ্ছে মালডিভিয়ান রুপিয়া, এটা অবশ্যই মনে রাখবে। আফগানি, আফগানি হচ্ছে আফগানি, এটা হচ্ছে আফগানিস্তানের মুদ্রা। 14 নম্বরের প্রশ্ন, কোন দেশের জাতীয় প্রতীক কাঞ্চন ফুল? কোন দেশের জাতীয় প্রতীক কাঞ্চন ফুল? দেখে নাও অপশনগুলো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, হংকং। হংকংয়ের জাতীয় প্রতীক হচ্ছে কাঞ্চন ফুল। আমরা জেনে নেব শ্রীলঙ্কার জাতীয় প্রতীক কী? শ্রীলঙ্কার জাতীয় প্রতীক হচ্ছে সিংহ, অবশ্যই মনে রাখবে, শ্রীলঙ্কার জাতীয় প্রতীক হচ্ছে সিংহ। চীন দেশের জাতীয় প্রতীক কী? চীনের জাতীয় প্রতীক হচ্ছে তিয়ানানমেন গেট, তিয়েনানমেন গেট, এটা হচ্ছে চীন দেশের জাতীয় প্রতীক। জাপানের জাতীয় প্রতীক কী? জাপানের জাতীয় প্রতীক হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল, অবশ্যই মনে রাখবে, চন্দ্রমল্লিকা হচ্ছে জাপানের জাতীয় প্রতীক। আর হংকং তো হয়েই গেল, হংকংয়ের জাতীয় প্রতীক হচ্ছে কাঞ্চন ফুল। 15 নম্বরের প্রশ্ন, কাকে বরিশালের গান্ধী বলা হয়? কাকে বরিশালের গান্ধী বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অশ্বিনী কুমার দত্ত। 16 নম্বরের প্রশ্ন, ভারত ও চীনের মধ্যে কোন আন্তর্জাতিক সীমারেখা আছে? ভারত ও চীনের মধ্যে কোন আন্তর্জাতিক সীমারেখা আছে? অপশনগুলো দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন। আমরা বাকি অপশনগুলো জেনে নেব। রেড ক্লিফ লাইনটা কোন দেশের সঙ্গে কোন দেশের সীমারেখা আছে?
রেড ক্লিফ লাইন হচ্ছে ভারত ও পাকিস্তান, ভারত ও পাকিস্তানের মধ্যে রেড ক্লিফ লাইন আছে। তারপরে জেনে নেব ডুরান্ট লাইন। এই ডুরান্ট লাইন হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এই ডুরান্ট লাইন রয়েছে, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ট লাইন রয়েছে। তারপরে আমরা জেনে নেব হিন্ডেনবার্গ লাইন। এই হিন্ডেনবার্গ লাইনটি রয়েছে জার্মানি ও ফ্রান্সের মধ্যে, হিন্ডেনবার্গ লাইনটি জার্মানি ও ফ্রান্সের মধ্যে রয়েছে। 17 নম্বরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী প্রথমবার কবে শপথ নেন? ভারতবর্ষের প্রথম যখন নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী হন তখন তিনি প্রথমবার কবে শপথ নিয়েছিলেন? অপশনগুলো দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 26শে মে 2014, 26শে মে 2014। মনে রাখবে নরেন্দ্র মোদী এবার তৃতীয়বারের জন্য নতুন প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন। এই সালটাকেও আমাদেরকে মনে রাখতে হবে। এই প্রশ্নের যদি প্রশ্ন করা হয়ে থাকে তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে 9ই জুন 2024। অবশ্যই মনে রাখতে হবে 9ই জুন 2024 সালে তিনি তৃতীয়বারের জন্য আবার নতুন করে প্রধানমন্ত্রীর পদে শপথ নিয়েছেন। 18 নম্বরের প্রশ্ন, 10 ডিগ্রি চ্যানেল ভারতের যে সীমারেখাকে নির্দেশ করে? 10 ডিগ্রি চ্যানেল ভারতের যে সীমারেখাকে নির্দেশ করে বা কোথায় অবস্থান সেটা তোমরা দেখে নাও। অপশনগুলো দেখে নাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আন্দামান ও নিকোবর। এই দুটি স্থানের মধ্যে কিন্তু রয়েছে 10 ডিগ্রি চ্যানেল, আন্দামান ও নিকোবর। আমরা বাকি যে অংশগুলো দেখতে পাচ্ছি এগুলোতে কোন ধরনের সীমারেখা আছে চলো জেনে নিই। যেমন এতে রয়েছে দেখো গ্রেট আন্দামান ও লিটল আন্দামান। এখানে যে সীমারেখাটা রয়েছে তার নাম হচ্ছে ডানকান প্যাসেজ, ডানকান প্যাসেজ। তারপরে লাক্ষাদ্বীপ ও মিনিকয়, এই লাক্ষাদ্বীপ ও মিনিকয়ে যে সীমারেখা রয়েছে সেটি হলো 9 ডিগ্রি চ্যানেল। অবশ্যই মনে রাখবে 9 ডিগ্রি চ্যানেল। 19 নম্বরের প্রশ্ন, দক্ষিণ রোডেশিয়ার বর্তমান নাম কি? দক্ষিণ রোডেশিয়ার বর্তমান নাম কি? দেখে নাও অপশনগুলো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জিম্বাবুয়ে, অপশন এ জিম্বাবুয়ে। দক্ষিণ রোডেশিয়ার বর্তমান নাম হচ্ছে জিম্বাবুয়ে। আমরা বাকি অপশনগুলোও জেনে নেব। তাইওয়ান, এই তাইওয়ানের পূর্ব নাম কি ছিল? তাইওয়ানের পূর্ব নাম ছিল ফরমোসা, তাইওয়ানের পূর্ব নাম ছিল ফরমোসা, মনে রাখবে ফরমোসা। তারপরে বেজিং, বেজিং হচ্ছে চীনের বর্তমান নাম কিন্তু এর পূর্ব নাম ছিল পিকিং। চীনের বেজিংয়ের পূর্ব নাম ছিল পিকিং। অসলো, অসলো হচ্ছে ক্রিশ্চিয়ানা, ক্রিশ্চিয়ানার বর্তমান নাম, ক্রিশ্চিয়ানার বর্তমান নাম হচ্ছে অসলো। 20 নম্বরের প্রশ্ন দেখো, মার্কিন রাষ্ট্রপতির সরকারি বাসভবন কী নামে পরিচিত? মার্কিন রাষ্ট্রপতির সরকারি বাসভবন কী নামে পরিচিত? অপশনগুলো দেখে নাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি হোয়াইট হাউস। হোয়াইট হাউস হচ্ছে মার্কিন রাষ্ট্রপতির সরকারি বাসভবন। বাকি অপশনগুলোও আমরা জেনে নেব। ক্রেমলিন, ক্রেমলিন হচ্ছে মস্কোর জার অর্থাৎ সম্রাটের প্রাসাদকে বলা হয়। বর্তমানে রুশ সরকারের প্রধান কার্যালয় হচ্ছে এই ক্রেমলিন, এটা অবশ্যই মনে রাখবে ক্রেমলিন। তারপরে 10 নম্বর ডাউনিং স্ট্রিট। এই 10 নম্বর ডাউনিং স্ট্রিটটা হচ্ছে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর যে সরকারি বাসভবন আছে তাকে বলা হয় 10 নম্বর ডাউনিং স্ট্রিট।
বাকিংহাম প্যালেস কাকে বলা হয়? বাকিংহাম প্যালেসটা বলা হয় ব্রিটেনের রাজপরিবারের রাজভবনকে। ব্রিটেনের রাজপরিবারের রাজভবনকে বাকিংহাম প্যালেস বলা হয়। অবশ্যই এই অংশগুলো খুব দুর্দান্ত একটা প্রশ্ন কিন্তু তোমাদের এখান থেকে আসতে পারে। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে কোনটি পেরুতে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে কোনটি পেরুতে অবস্থিত? অপশনগুলো দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মাচু পিচু 1450 খ্রিস্টাব্দ। আমি এখানে সময়টাকে উল্লেখ করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। মাচু পিচু, এই মাচু পিচু হচ্ছে পেরুতে অবস্থিত। এটা ইনকা সভ্যতার একটা নিদর্শন বলা যায়। তারপরে এতে যেটা অপশন রয়েছে দেখো, পেট্রা 312 খ্রিস্টপূর্বাব্দ। এটাকে মনে রাখতে হবে, এই 312 খ্রিস্টাব্দ এটাতে অবস্থিত হচ্ছে জর্ডনে, জর্ডনে অবস্থিত। তারপরে চীনের প্রাচীর 700 খ্রিস্টপূর্বাব্দে তৈরি হয়েছিল, এটি অবস্থিত চীন দেশে, তোমরা জানো। তারপরে অপশন ডিতে যেটা দেখতে পাচ্ছ, কলোসিয়াম 80 খ্রিস্টাব্দে, অনলি 80 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এই কলোসিয়াম হচ্ছে রোমের প্রাচীন প্রেক্ষাগৃহকে বলা হয়। বাকি যে তিনটে বাকি থাকলো সপ্তম আশ্চর্যের মধ্যে, আগামী ভিডিওতে সেগুলো তোমরা পেয়ে যাবে। 22 নম্বরের প্রশ্ন দেখো, তাজমহল শব্দের অর্থ কী? তাজমহল শব্দের অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, শ্রেষ্ঠ সৌধ। শ্রেষ্ঠ সৌধ। এই প্রসঙ্গে আমরা আরও কিছু তথ্য জেনে নেব। তাজমহল আসলে একটা স্মৃতিসৌধ, মনে রাখতে হবে। তাজমহল হচ্ছে আসলে একটা স্মৃতিসৌধ। এই তাজমহল তৈরি করেছিল শাহজাহান সম্রাট, মুঘল বাদশাহ শাহজাহান। তাজমহল তৈরি হয়েছিল শ্বেত পাথর দিয়ে। তারপরে এটি তৈরি হয়েছিল 1630 থেকে 1650 খ্রিস্টাব্দের মধ্যে। শাহজাহানের পত্নীর মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু শাহজাহান এই তাজমহল তৈরি করেছিল, এটা অবশ্যই মনে রাখতে হবে। তাছাড়া তোমরা এই জায়গা থেকে তাজমহল কোন নদীর তীরে অবস্থিত যদি জিজ্ঞাসা করা হয়, অবশ্যই তোমরা বলবে যমুনা নদীর তীরে। এটি 18 ফুট উঁচু বেদির ওপরে নির্মিত হয়েছিল। তোমাদেরকে আমি একটা এখানে হোমওয়ার্ক দিতে চাই, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যেটা তোমাদেরকে হোমওয়ার্কে লিখতে হবে যে তাজমহলের সামনে কি আছে? তাজমহলের সামনে কি আছে? এই প্রশ্নটার সঠিক উত্তরটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে যে তাজমহলের সামনে কি আছে। তো চলো 22 নম্বরের পরে 23 নম্বরের প্রশ্ন আমরা দেখে নিই। নিম্নলিখিত কোনটি ভারতের গোয়েন্দা বাহিনীর নাম নয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ISI। এই ISI হচ্ছে পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর নাম, এটি ভারতের গোয়েন্দা বাহিনীর নাম নয়। আমরা জেনে নেব প্রত্যেকটা টাইপের ফুল ফর্মগুলো। IS এর ফুল ফর্ম হচ্ছে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স। ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, এটি পাকিস্তানের একটা গোয়েন্দা বাহিনীর নাম। এবার আমরা জেনে নেব DIA। এই DIA এর ফুল ফর্মটা কি? DIA হচ্ছে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। তারপরে RAW রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। তারপরে আমরা জেনে নেব CBI।
তো সিবিআই হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এগুলো ছিল ভারতের গোয়েন্দা বাহিনী। কেবল সি অপশন পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর নাম। তারপরের প্রশ্ন 24 নম্বরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত সংবাদ সংস্থাগুলির মধ্যে কোনটি ভারতের নয়? এখানে সংবাদ সংস্থার কথা বলা হয়েছে, কোনটি ভারতের নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে AFP। AFP অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। AFP, এই AFP হচ্ছে ফ্রান্সের সংবাদ সংস্থার নাম। ফ্রান্সের সংবাদ সংস্থার নাম হচ্ছে AFP। এর ফুল ফর্ম হচ্ছে এজেন্সি ফ্রান্স প্রেস, এজেন্সি ফ্রান্স প্রেস। এটি কিন্তু ভারতের সংবাদ সংস্থাগুলোর মধ্যে পড়ে না। তো বাকিগুলো যেগুলো আছে ভারতে, এগুলো প্রত্যেকটাই ভারতের সংবাদ সংস্থার নাম। তো চলো প্রত্যেকের আমরা ফুল ফর্মটা জেনে নিই। PTI খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এটা আসতে দেখা যায় বারবার। PTI এর ফুল ফর্ম হচ্ছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। তারপরে UNI এর ফুল হচ্ছে ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া, ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া। তারপরে ANI এর ফুল ফর্ম হচ্ছে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল, এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল। আজকের শেষ প্রশ্ন, সোনালী পুষ্পের দেশ কাকে বলা হয়? সোনালী পুষ্পের দেশ কাকে বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন A, জাপানকে সোনালী পুষ্পের দেশ বলা হয়। তাছাড়া জাপানকে আর কি বলা হয় জেনে নিই। উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে, উদীয়মান সূর্যের দেশ বলা হয়, এটা অবশ্যই মনে রাখবে। বাকি অপশনগুলো আমরা জেনে নেব। নরওয়েকে কি নামে আমরা চিনি? নিশীথ সূর্যের দেশ। নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, নিশীথ সূর্যের দেশ। লাসাকে কি বলা হয়? লাসা হচ্ছে নিষিদ্ধ শহর বা লুপ্ত শহর বলা হয়ে থাকে। লাসা তিব্বতে অবস্থিত, এটি একটি নিষিদ্ধ শহর হিসাবে পরিচিত। অস্ট্রেলিয়াকে কি বলা হয়ে থাকে? তো আমরা জানি অস্ট্রেলিয়া হচ্ছে কাঙ্গারুর দেশ বা দ্বীপ মহাদেশ বলা হয়ে থাকে। সোনালী পশমের দেশও বলা হয়ে থাকে, সোনালী মাছির দেশ বা মাছির ভূমি বলা হয়ে থাকে। সোনালী মাছির ভূমি, কাঙ্গারুর দেশ, দ্বীপ মহাদেশ, সোনালী পশমের দেশ, এই সমস্ত নামে অস্ট্রেলিয়াকে আমরা চিনে থাকি। তবে এখানেও একটি তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হলো, তোমাদেরকে কমেন্ট করে লিখে জানাতে হবে যে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অবশ্যই তোমাদের জন্য এই 25টা প্রশ্নের মধ্যে 2টি আমি হোমওয়ার্ক দিলাম। তোমরা অবশ্যই এই প্রশ্ন দুটির সঠিক অ্যান্সার কমেন্ট করে জানিয়ে দেবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল করবে না। তোমরা যারা WBP এবং KP বা আদার্স অন্য কোনো ডিফেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকে বলবো অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা ফলো করতে থাকো, সাবস্ক্রাইবার করে সঙ্গে থাকো। তোমাদের জন্য আসতে চলেছে খুব বাছাই করার পরীক্ষায় একদম আসার মতো প্রশ্ন কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো এই পর্যন্ত ভালো থেকো, সুন্দরভাবে চলাফেরা করো, পড়াশোনা এখন থেকে তোমরা চালিয়ে যাও। দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।